শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? আজকের তত্ত্বীয় ক্লাসে আমি আছি আপনাদের সাথে, আপনাদের তত্ত্বীয় শিক্ষক সুজন রায়। আপনারা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছেন একটু ক্লাসটা শেয়ার করবেন। আজকের তত্ত্বীয় ক্লাসের টপিক হচ্ছে আমাদের পাল যুগের শিল্পকলা। আপনারা যারা ক্লাসে এসেছেন একটু রেসপন্স করবেন, আর আমি একটু লিঙ্কটা শেয়ার করি। জি, আজকে ক্লাস আছে। যারা প্রশ্ন করছেন যে ক্লাস আছে কিনা, ক্লাস আছে। আপনারা একটু রেসপন্স করেন, একটু কাইন্ডলি তাড়াতাড়ি ক্লাসে অ্যাড হন। আদাব। ভালো আছি, আপনারা হয়তো ভালো আছেন। আজকের তত্ত্বীয় ক্লাসের টপিক হলো পাল যুগের শিল্পকলা। পাল যুগের শিল্পকলা। পাল যুগের শিল্পকলা নিয়ে আজকের আলোচনা। তো ক্লাস শুরু করা যায়। 9টা 7 বাজে। আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি হচ্ছে মৌর্যের পরে গুপ্ত, একটি ধ্রুপদী সময় ভারতীয় শিল্পকলার। এরপরে গুপ্তরা যখন তাদের সাম্রাজ্য হারিয়ে মোটামুটি গুপ্ত শাসনের অন্তিম কাল, যে সময়টা চলছিল প্রায় সপ্তম শতাব্দী, তখন আমাদের গৌড়ীয় অঞ্চল তথা বাংলা, বিহার এই অংশটুকুর মধ্যে একজন স্বাধীন রাজা, বাঙালি শাসক, তার উদয় হয়। তার নাম হচ্ছে শশাঙ্ক। আমরা রাজা শশাঙ্কের এখান থেকে আসি। শশাঙ্ক।
এই রাজা শশাঙ্ক গৌড়ীয় অঞ্চলের স্বাধীন এই গৌড়ীয় অঞ্চলের স্বাধীন রাজা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন এবং একটি বিস্তীর্ণ এলাকা তিনি দখল করে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করছিলেন এই শশাঙ্ক। এই শশাঙ্কের জীবনের অংশটুকুই মাত্র গৌড়ীয় অঞ্চল একটি স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। শশাঙ্কের মৃত্যুর পরপরই কিন্তু তার ছেলে মোটামুটি 7-8 মাসের মতো ক্ষমতায় ছিলেন। তারপরে তাকে এই শশাঙ্কের চিরশত্রু হর্ষবর্ধন সেই শশাঙ্কের রাজ্য দখল করে এবং শশাঙ্কের মৃত্যুর পরপরই এই পুরো গৌড়ীয় অঞ্চল এবং মগধ, পাটালিপুত্র, বাংলা, বিহারের এই অংশটুকু এক অরাজকতার মধ্যে মানে আবার অরাজকতার মধ্যে চলে যায়। এই অরাজকতাটা ছিল এই রকম যে যারা স্বাধীন মোটামুটি সামন্ত রাজারা ছিল, ছোট ছোট বড় বিভিন্ন, এই সামন্ত রাজারা কি করলো, ছোট ছোট যে তাদের রাজা যারা ছিল, জমিদার ছিল, বড়রা ছোটদেরকে নিজের ইচ্ছা মতো শাসন করছে, দখল করছে। এই যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলার মতো একটা প্রবণতা সৃষ্টি হয়েছিল। নিজেদের মতো করে অত্যাচারী হয়ে ওঠা, ছোটদের জিনিসগুলো দখলে নিয়ে আসা, এক রাজা আরেক রাজাকে আক্রমণ করে বসা, মানে টোটালটাই হয়েছিল এই রকম যে একজন প্রধান পৃষ্ঠপোষক বা প্রধান শাসক না থাকলে ছোটরা যেমন বিশৃঙ্খলার মধ্য দিয়ে একটা অবস্থার মধ্যে চলে যায়, এই রকম একটা পরিস্থিতি তখন বাংলাতে চলে যায়। শশাঙ্ক ছিল সম্রাট তুল্য অথবা একজন মস্তিষ্ক স্বরূপ একটা রাজ্যের জন্য। এই প্রধানের মৃত্যু হওয়ার পর আবার পুরো অঞ্চলটা চলে গেছে এক অরাজকতার মধ্যে। শশাঙ্কের মৃত্যুর পরে এই অরাজকতা সৃষ্টি হয়। এই সময়টুকু বলা হয় মৎস্যন্যায়। মৎস্যন্যায় অর্থাৎ মাছের মতো, মাছের মতো। এই মৎস্যন্যায় শব্দটি কৌটিল্যের অর্থশাস্ত্রের মধ্যে উল্লেখ করা আছে। অর্থশাস্ত্র, কৌটিল্যের যে অর্থশাস্ত্র বা চাণক্যের অর্থশাস্ত্র, সেখানে উল্লেখ করে মৎস্যন্যায় হচ্ছে বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে যে প্রভাব বিস্তার করার যে একটা প্রভাব বিস্তার করার যে একটা মানসিকতা বা একটা প্রচলন বলা যেতে পারে। তো এই জিনিসটাই মৎস্যন্যায় এই অবস্থা ছিল। বড় সামন্তরা ছোট সামন্তদের দখল করছে, শাসন করছে নিজের মতো করে, সবাই নিজের মতো করে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করেছিল। এই অবস্থাটা চলছিল প্রায় 100 বছর, প্রায় 100 বছর বা একটু বেশি কম হতে পারে, ঠিক আছে, শশাঙ্কের মৃত্যুর পরে। এই অবস্থা চলতে চলতে প্রায় সবাই বিরক্ত। রাজ্যের মধ্যে যত মানুষ জ্ঞানী গুণী পণ্ডিত, শিল্প সমালোচক, শিল্পী, সবাই এক বিশৃঙ্খলার মধ্যে পড়ার কারণে এই সময়টুকুর মধ্যে কোনো রকমের শিল্প সাধনা, শিল্প চর্চা, সাহিত্যের বিকাশ, শিক্ষার ক্ষেত্রে ভালো উন্নতি কিছুই সম্ভব হয়নি। শুধু চলছিল এক ধরনের অরাজকতা, বড়দের কর্তৃক ছোটদেরকে লুটে খাওয়া বা তাদের লুটপাট, শাসন, নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করছে। প্রধান বা রাষ্ট্রপ্রধান না থাকলে একটা রাষ্ট্রের মধ্যে যে ধরনের বিশৃঙ্খলাগুলো হয়, বড় দলগুলো ছোট দলগুলোকে নিজের মতো করে শাসন করে, মব যেটাকে বলা যেতে পারে। আপনারা একটা ভালো কথা, মব জাস্টিস, এই যে বর্তমান যেটা হয়েছিল আপনারা দেখেন, এই ধরনের একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলাটাই ছিল মৎস্যন্যায় সেই শশাঙ্কের মৃত্যুর পর। এরপরে মৎস্যন্যায়ের পর যখন সবাই বিরক্ত, রাষ্ট্রের সভ্য জ্ঞানী পণ্ডিত সুশীল সমাজ যাই বলি, তারা যখন বিরক্ত, তখন তারা চিন্তা করলো যে এইভাবে তো চলতে পারে না। তারা তখন মোটামুটি শান্তিপ্রিয়, যারা চায় একটা রাজ্য সুষ্ঠুভাবে চলুক, তাদের মধ্যে একজন কেউ প্রধান হোক,
প্রধান প্রধান হয়ে এই সাম্রাজ্য সৃষ্টি করে একটা শান্তি শৃঙ্খলা বয়ে নিয়ে আসুক, তখন বরেন্দ্র অঞ্চলের শান্তিকামী কিছু সামন্ত রাজারা তাদের মধ্যে আলোচনা করে তারা সিলেক্টিভ মানে গণতান্ত্রিক পন্থায় একজন রাজা নিয়োগ করবেন বা শাসক তারা নিয়োগ করবেন, এই ধরনের চিন্তায় চলে আসলেন। তখন তারা চিন্তা করলেন যে কে হতে পারে। তো সিলেক্টিভ বা গণতান্ত্রিক 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 পন্থায় নির্বাচিত করার চিন্তা ভাবনা থেকে তারা গোপাল গোপাল নামে এক সামন্ত, আবার কোথাও লেখা আছে গোপাল ছিলেন এক ধরনের যোদ্ধা বলা যেতে পারে বা সেনাবাহিনীর মধ্যে ভালো বা উচ্চ পদস্থ একজন সৈন্য। তো এই গোপালকে তারা নির্বাচিত করলেন সামন্তদের মধ্য থেকে, যে তিনি রাজা হিসেবে বা প্রধান হিসেবে রাজ্য পরিচালনা করবেন বা একজন সাম্রাজ্য সৃষ্টি করবেন। তাদের মধ্য থেকে প্রধান হিসেবে গোপালকে তারা রাজা নিযুক্ত করলেন সামন্তরা। তো এই গোপালের থেকেই পাল যুগের সৃষ্টি হলো। তাহলে প্রথমে গুপ্ত যুগের অবসানের পর শশাঙ্ক গৌড়ীয় অঞ্চলে স্বাধীন রাজা হিসেবে আত্মপ্রকাশ করলেন। তার সময়টুকুতে তিনি যে অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল তিনি দখল করে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, তার মৃত্যুর পর সেটা পুরোটাই আবার একটা অন্ধকার যুগের মধ্যে পতিত হয়। সেই সময়টুকু মৎস্যানায় বলছি, এটা প্রায় 100 বছরের কাছাকাছি। এর পরবর্তীতে এই শান্তিকামী সামন্তরা একজন রাজা নিয়োগ করলেন তাদের মধ্য থেকে সিলেক্টিভ পদ্ধতিতে, তিনি হলেন গোপাল। এই গোপাল থেকেই পাল যুগের সূত্রপাত। পরবর্তী যে পাল যুগের বংশানুক্রমিক যে রাজাদের সিরিয়াল, এই গোপাল থেকে পাল যুগের শুরু। আর এই গোপাল থেকে পাল যুগের শুরু হওয়ার পরে এই পাল যুগে ছিল সম্পূর্ণ বাংলা ভিত্তিক। বর্তমান বাংলাদেশের 85 থেকে 90% এলাকা, চট্টগ্রাম বাদ দিয়ে কুমিল্লা পর্যন্ত, ময়নামতি, ঢাকা, এপাশে সিলেটের কিছু অংশ বাদ দিয়ে পুরো বাংলাদেশ এর মধ্যে এই সময়টাতে পাল যুগের অন্তর্ভুক্ত ছিল। বিহার থেকে এপাশে নেপাল থেকে মগধ পাটলিপুত্র, ওই পাশের বিস্তীর্ণ এলাকা নিয়ে একটা রাজ্য প্রতিষ্ঠা করলেন। কিন্তু এর শুরুটা হয়েছিল বরেন্দ্র ভূমি তথা রাজশাহী অঞ্চল, বগুড়া অঞ্চল, রংপুর অঞ্চলের যে এই অংশটুকু, তখন মুর্শিদাবাদ সহ এটা পুরোটাতে এক ছিল। তো এই বরেন্দ্র অঞ্চল যেটা, সেখান থেকে গোপালের শুরু। তো আমি উপর থেকে আবার লিখবো, আমরা এখন এই গোপাল থেকে আলোচনায় যাব। এখন আলোচনা করছি হচ্ছে তাদের শাসনের বা রাজাদের, পাল রাজাদের শাসন ক্রম যেটা। গোপাল সিলেক্টিভ পদ্ধতিতে নির্বাচিত হন। তিনি 700 কত বলেন তো, 750 অষ্টম শতাব্দী, 750 থেকে 770 খ্রিস্টাব্দ, এই সময়টাতে প্রথম রাজা গোপাল, এই সময় তিনি শাসন করেছেন প্রথম। তার পুত্র ধর্মপাল, এটা আপনারা জানেন, এটা তেমন আলোচনার বিষয় না, জাস্ট সিরিয়ালটুকু লিখে দিচ্ছি। তিনি শাসন করেছিলেন 770 থেকে 810। তার পুত্র দেবপাল, তিনি 810 থেকে 850, সবগুলি খ্রিস্টাব্দ। হ্যাঁ, এই যে গোপাল, তারপর ধর্মপাল, দেন দেবপাল, এই 3 পুরুষের শাসন সময়টুকু, এই সময়টুকুই ছিল পাল সাম্রাজ্যের স্বর্ণযুগ। যদি বলি স্বর্ণযুগ, তাহলে স্বর্ণযুগ। এই সময়ে শিক্ষা, সাহিত্য, স্পেশালি ভাস্কর্য বা শিল্পকলার যে অংশটুকু, সাথে চিত্রকলা, স্থাপত্যের
এক বিরাট নজির সৃষ্টি করেছেন, যেটা আমাদের বাংলা ভিত্তিক, আমাদের বাঙালিদের নিজস্ব, যদি সরাসরি সরাসরি নিজস্ব কোনো শিল্পের কথা বলি, আমাদের রুটের কথা বলি, আমাদের গোড়ার দিকের কথা বলি, তাহলে বলতে হবে পাল যুগ। পাল যুগেই আমাদের শিল্প সাহিত্য ভাস্কর্য স্থাপত্যের সবকিছুর সূচনাটা হয়েছিল। যদিও এই সময়টা হুট করে আসেনি, এটার সূতিকাগার প্রথম ওই মৌর্য থেকে, গুপ্ত থেকে, শুঙ্গ, কুষাণ থেকে ধীরে 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 এখানে এসেছে। ডেভেলপমেন্টটা ওইখান থেকে আস্তে আস্তে এসেছে। কিন্তু পাল যুগে এসে টোটালটাই আমাদের বাংলা ভিত্তিক আমাদের চর্চা ছিল। এই আমাদের টোটালটাই আমাদের ছিল নিজস্ব একটা খুবই কাছের, এবং বাঙালিদের বা বাংলাদেশ ভিত্তিক যে শিল্পটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে পাল যুগে। এটা সরাসরি আমাদের সাথে কানেক্টেড। এই জন্য গোপাল থেকে ধর্মপাল, দেবপাল। গোপাল রাজ্য প্রতিষ্ঠা করলেন, সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে তিনি যা যা করার তিনি তাই করলেন, কিন্তু তার ছেলে ধর্মপাল এই সময় এসে তিনি ধর্মীয় স্থাপনা, শিল্প সাহিত্য এই দিকে নজর দিলেন, এবং তিনিও রাজ্য বিস্তার করেছিলেন। এই ধর্মপাল, দেবপাল এই দুই পুরুষের সময়ে শিল্পকলার ক্ষেত্রে যে উন্নতিগুলো ঘটেছে সেটা হচ্ছে বিহার স্থাপত্য, স্তূপ স্থাপত্য, মন্দির স্থাপত্য। স্থাপত্যের তিনটা ক্যাটাগরি। ভাস্কর্যের মধ্যে ধর্মীয় এবং যেটাকে ধ্রুপদী এবং লৌকিক, লৌকিক ধ্রুপদী দুইটা ভাগ, এই দুইটা নিয়ে। আর চিত্রকলার ক্ষেত্রে পুঁথিচিত্র, স্পেশালি পুঁথিচিত্র, এই বিষয়গুলার পুরো ভালো মানের পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে এই পাল যুগের ধর্মপাল এবং তার ছেলে দেবপাল। এর পরবর্তী যে সময়টুকু, এই পরবর্তী যে সময়টুকু 850 থেকে মোটামুটি এই সময়টুকু ধরা যাবে, 850 থেকে 950 বলা যেতে পারে প্রায়, ঠিক আছে, সরি 950। এই সময়টুকু বলতে কি, প্রথম মহিপাল লিখে ফেলে, মহিপাল। এই মহিপালের শাসন আমরা জানি 977 থেকে মোটামুটি 1027 বা 24 আনুমানিক প্রায়। এই 50 বা 55 বছরের যে শাসনটুকু মহিপালের ছিল, এই মহিপাল কে বলা হয়, এই মহিপাল, প্রথম মহিপালকে বলা হয় পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা। তো এই যে মাঝের যে সময়টুকু, দেবপালের পরবর্তী যে বেশ কয়েকটা জেনারেশন গেছে, এরা শুধু হারিয়েই ফেলেছে। তার পূর্বপুরুষেরা যে সাম্রাজ্যটুকু দখল করে তাদের দিয়েছিল শাসন করার জন্য, তারা সেটা রাখতে পারেনি। বহিঃশত্রুর আক্রমণ, পার্শ্ববর্তী রাজ্যের আক্রমণে তারা বিশাল কিছু কিছু অংশ হারিয়ে ফেললে তাদের রাজ্যের সীমানা বা পরিধিটুকু স্বল্প হয়ে আসছিল। মগধ কেন্দ্রিক বা পাটালিপুত্র কেন্দ্রিক, বিহার কেন্দ্রিক যে অংশটুকু, এইখানে প্রায় চলে এসেছিল। অনেক রাজ্য হারিয়ে ফেললো ওরা, অঞ্চল হারিয়ে ফেললো। এই সময়কার রাজারা ছিল দুর্বল, দুর্বল শাসন আমল ছিল, এইটুকু দুর্বল শাসন, যার ফলে তারা অনেক কিছু হারিয়ে ফেললো। প্রথম মহিপাল এসে কি করলেন, হারানো সম্পত্তি ফিরে পাওয়ার জন্য তিনি তীব্র লড়াই শুরু করলেন। তার পিতৃপুরুষের হারানো যত রাজ্য ছিল সেগুলোকে তিনি উদ্ধারের জন্য আবার কাজ শুরু করলেন, এবং তিনি হারিয়ে যাওয়া যে রাজ্যগুলো ছিল সেগুলো উদ্ধার করলেন। এই জন্য মহিপাল, প্রথম মহিপালকে বলা হয় পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা, আর ইনি ছিলেন প্রথম প্রতিষ্ঠাতা। আর ধর্মপাল হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতা। প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল, প্রথম প্রতিষ্ঠাতা গোপাল, এবং পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় সেকেন্ড। নতুন ভাবে রিভলিউশন হওয়ার পরে রাজ্য বিস্তার, পূর্ণ পিতৃভূমি উদ্ধার, এই কাজটি করেছিল প্রথম মহিপাল। এটা প্রায় 10ম শতাব্দী থেকে 11শ শতাব্দী
এই সময়টুকু মধ্যে সেম ধর্মপাল দেবপালের মতো করে শিল্প, সাহিত্য, শিক্ষা এইগুলোর যেমন প্রসার, সেম মহিপালের সময় একই প্রসার ঘটেছিল। তিনিও পৃষ্ঠপোষক হিসেবে চমৎকার একজন মানুষ ছিলেন, যেমনটা ঘটেছিল ধর্মপাল দেবপালের সময়ে। এবং পুরনো রাজ্য উদ্ধার করার পর এই মহিপাল, প্রথম মহিপাল সেম ডেভেলপমেন্টটা করেছেন। তাহলে এটুকু নোট করে নেন। বইয়ে যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো সবগুলো সত্য, কিন্তু এর মধ্যে থেকে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন দেবো যেগুলো বইয়ে নেই। সুতরাং এগুলো আপনারা নোট করতে পারেন। আর যেটা বইয়ের সাথে মিলে যাবে বা বই থেকে একটু 19-20 হতে পারে বা এইরকম যে আনুমানিক বা প্রায়, এটা একটু ওইভাবে ম্যানেজ করতে হবে। তাহলে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে। তিনি 10ম থেকে 11শ শতাব্দীতে আবার পিতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন, বা রক্ষা করার জন্য তিনি পিতৃভূমি উদ্ধার করেছিলেন এবং প্রথম রাজাদের মধ্যে পৃষ্ঠপোষক ছিলেন। এনি কমেন্টস? বরগুনা থেকে স্যার লেখার উপর দয়া করে সাইডে দাঁড়াবেন। সরি, এবার একটু ট্রাই করেন। ডান, গুড। তাহলে আমার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা আপনারা একটু নোট করবেন যে পাল বংশের পিতৃভূ পিতৃভূ এখানে একটু হাইফেন মনে হবে। আচ্ছা, একটু হাইফেন দিয়ে সাইডে লিখে পিতৃভূ বরেন্দ্র। আমি এই বরেন্দ্র অঞ্চলের মধ্যে এখন দাঁড়িয়ে রয়েছি, রাজশাহী থেকে। তাহলে পাল বংশের পিতৃভূ, পাল রাজাদের, পালদের লিখি, ঠিক আছে? পালদের পিতৃভূ হচ্ছে বরেন্দ্র। এখান থেকেই ওদের বা তাদের পিতৃভূ বলতে হচ্ছে যাদের রুট, তাদের বাবার বাড়ি বা তাদের জন্মস্থান, পালদের উৎপত্তি কিন্তু বরেন্দ্র অঞ্চল থেকে, ঠিক আছে? তাহলে পালদের পিতৃভূ হচ্ছে বরেন্দ্র। এখন আমরা পাল রাজাদের সময়কালে শিল্প, সাহিত্য, শিল্পকলা, সাহিত্য, চিত্রকলা, স্থাপত্য যে বিষয়গুলো ঘটেছে সেগুলো সাল ক্রমানুক এবং তার রাজাদের সাথে সম্পৃক্ত করে যে বিষয়গুলো ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। পাল শিল্পকলা। পাল শিল্পকলা, এই পাল শিল্পকলার মধ্যে প্রথমে আসি স্থাপত্য। স্থাপত্য এখানে 3 ধরনের স্থাপত্য আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে স্তূপ, একটি হচ্ছে বিহার, আরটি হচ্ছে বিহার মন্দির বা শুধু মন্দির, ঠিক আছে? তো এইখানে স্তূপ বলতে যে বিষয়টা বোঝায় হচ্ছে বুদ্ধদেব বা বোধি, যারা যারা বুদ্ধ লাভ করে, তো এই বোধিদের বা বুদ্ধদেবের কোনো একটি অঙ্গের স্মারক হিসেবে সেখানে যে স্থাপনা তৈরি করা হয়,
কোনো একটি অঙ্গ বা অঙ্গ স্থাপন করে সেটার উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস এক ধরনের কবরের মতো জিনিসটা, সেই অঙ্গের স্মারককে তারা স্মারকের উপর ডিপেন্ড করে সেখানে যে একটি স্থাপনা তৈরি করা হয় সেটাকে স্থাপত্য বলে। আমরা মৌর্য যুগের স্থাপত্য দেখেছি এইরকম কিছুটা। তো ইটের তৈরি ছিল, পাথরের তৈরি ছিল। এটা স্তূপ। এই স্তূপ শ্রীলঙ্কাতে অনেক রয়েছে, যেটা মৌর্য যুগ সময়কালে বা তার পরবর্তী সময়ে, স্পেশালি হচ্ছে মৌর্য যুগের যে সম্রাট অশোক তার ছেলে মহেন্দ্র যখন শ্রীলঙ্কাতে গেলেন, তো তিনি বহু স্তূপ তৈরি করেছিলেন। এই স্তূপগুলো হচ্ছে বুদ্ধের স্মারকের উপর ডিপেন্ড করে তার অঙ্গের কোনো একটি অংশ, তার শরীরের কোনো একটি অংশকে প্রতিস্থাপন করে সেখানে এক ধরনের স্থাপনা তৈরি করা হয়। সেখানে তারা এটার ভিতর তার উপাসনা করে বা বিভিন্ন ধরনের তাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো করে থাকে। তো স্তূপ গেল স্থাপত্যের মধ্যে। আর আসবে হচ্ছে বিহার। এই বিহারের মধ্যে অন্যতম হচ্ছে বিক্রমশিলা। বিক্রমশিলা, সোমপুর বিহার, বিক্রমশিলা, সোমপুর বিহার, নালন্দা ছিল, নালন্দা আগের ছিল। নালন্দা হচ্ছে গুপ্ত যুগের, নালন্দা কিন্তু গুপ্ত যুগের কুমার গুপ্ত স্থাপন করেছিলেন। কিন্তু এই নালন্দা গুপ্ত যুগের পরবর্তী যে যুগগুলো এসেছে সবাই পৃষ্ঠপোষকতা এর করেছে। কিন্তু এই নালন্দা আগে সৃষ্টি হইলেও পাল শিল্পকলার সময়ও দারুণভাবে একটা পৃষ্ঠপোষকতা পেয়েছিল। সুতরাং এই সময়ও নালন্দা তার যে অ্যাক্টিভিটিস গুলো ছিল শিল্প, শিক্ষা, সাহিত্যের ক্ষেত্রে সেগুলো চলমান রেখেছিল। সুতরাং নালন্দাকেও আমরা এর মধ্যে ধরতে পারি বিহারগুলোর মধ্যে। হ্যাঁ, একটা মহাস্থানগড় আমাদের, মহাস্থানগড় কিন্তু অনেক পুরনো, এটা মনে রাখতে হবে। স্থানগড় এটি প্রায় মৌর্য যুগের সমসাময়িক বা তারও আগে পেছে এরকম একটা অবস্থা, মানে খ্রিস্টপূর্বাব্দের মৌর্য যুগের সময়ে বলা হয় থাকে। সম্রাট মৌর্য, সম্রাট অশোকের একটা শিলালিপি আমাদের মহাস্থানগড় থেকে উদ্ধার করা হয়েছিল। তার মানে মৌর্য সম্রাট অশোক শিলালিপির মাধ্যমে যে তার শাসনের যে অনুশাসনের যে কি বলে এটাকে সংবিধান যে তিনি প্রেরণ করতেন, যেটা এই নিয়মে চলবে, সেই শিলালিপিটুকু আমাদের কি বলে পুণ্ডনগর, যেটা মহাস্থানগড়, এখান থেকে পাওয়া গেছে। মহাস্থানগড়ের উপর দিয়ে প্রায় 17টা, মহাস্থানগড়ের উপর দিয়ে প্রায় 17টা যুগ বা সাম্রাজ্যের ঢেউ চলে গেছে। এক সাম্রাজ্য স্থাপন হয়েছে, ধ্বংস হয়েছে, আবার এক সাম্রাজ্য তার উপর দিয়ে আবার সেখানে প্রভাব বিস্তার করেছে। এইভাবে প্রায় 17টা জেনারেশন, 17টা যুগের, 17টা শাসন আমলের ঢেউ তার উপর দিয়ে গেছে। তো এই সময়ে ছিল হচ্ছে পাল শিল্পকলা। আর সোমপুর বলেছি, ময়নামতি, ময়নামতি বিহার এটা ছিল এর অংশ। জগদল বিহার, সীতাকোট বিহার। তো এই ধরনের ছোটখাটো অনেক বিহার, যেগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা বা সাধকরা তাদের ধর্মীয় অ্যাক্টিভিটিস গুলো করার জন্য এবং পার্মানেন্টলি বসবাসের জন্য এই বিহারগুলো নির্মাণ করেছেন বিভিন্ন শেপের। ম্যাক্সিমামই ছিল হচ্ছে বিহারগুলো ছিল চতুর্ভুজাকৃতি বা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল সাইজ, যেটা চতুর্ভুজ, চতুর্দিকে তারা এই ধরনের বিহারগুলো স্থাপন করেছিলেন। এই ধরনের কক্ষগুলো ছিল এবং মাঝখানে একটি মন্দির ছিল। এই ধরনের বিহার তারা স্থাপন করেছিলেন। তো এই বিহারগুলোর মধ্যে অন্যতম আলোচিত বিহার হচ্ছে সোমপুর বিহার, নালন্দা বিহার, ময়নামতি বাংলাদেশের বিক্রমশিলা এর বিহারে। ঠিক আছে, বিহার স্থাপত্য গেল। আর মন্দির খুব সামান্য, এর তেমন কোনো
এর তেমন কোনো প্রত্নতত্ত্ব যে ইনফরমেশন বা এর যে মন্দির ভিত্তিক যে ভাস্কর্যগুলো পাই, কিন্তু মন্দির স্পেশালিটি টিকে নেই, এগুলো প্রায় খুব ছোট হয়তো ছিল, ধ্বংসপ্রাপ্ত। তবে বিহারগুলো যে বড় কয়েকটি বিহার রয়েছে সেগুলোই আমরা দেখতে পাই। এর মধ্যে হচ্ছে সোমপুর বিহার, এটা হচ্ছে নওগাঁ জেলায়, আপনারা জানেন। এই সোমপুর বিহার টোটাল 21 একর, 21 একর। বইয়ের বাইরের ইনফরমেশন হিসেবে দিচ্ছি, বইয়ে যা আছে তা অবশ্যই আপনারা দেখছেন, পড়ছেন। বইয়ের বাইরের হিসেবে 21 একর জমির মধ্যে এই সোমপুর বিহার স্থাপিত হয়েছিল। এই সোমপুর বিহার করেছিলেন হচ্ছে ধর্মপাল। ধর্মপাল তিনি এই সোমপুর বিহারের স্থপতি। এই সময়ে সোমপুর বিহারে যে পণ্ডিত বা বৌদ্ধ পণ্ডিত বা বৌদ্ধ ভিক্ষু যারা ছিলেন, তাদের মধ্যে হচ্ছে অতীশ দীপঙ্কর অন্যতম। এখানে তিনি অবস্থান করেছিলেন এক সময়, কিন্তু অতীশ দীপঙ্কর সোমপুর বিহারে এসেছেন অনেক পরে। সোমপুর বিহার কিন্তু ধর্মপাল করেছেন, আর অতীশ দীপঙ্কর হচ্ছে প্রথম মহিপালের সময়কার, প্রথম মহিপাল সমসাময়িক যে সময়টুকু, সেটা হচ্ছে আপনার দ্বাদশ থেকে একাদশ শতক, সেই সময়কার হচ্ছে অতীশ দীপঙ্কর, বাড়ি বিক্রমপুর, ঢাকা। তো এর মধ্যে ময়নামতি যে বিহার, এটা হচ্ছে কুমিল্লা। এখানে প্রচুর পরিমাণে ভাস্কর্য পাওয়া গেছে। তো একটা বিষয়, ভাস্কর্যে যখন যাচ্ছি তখন আলোচনা করব, তারপরেও বলে রাখি যে পৃষ্ঠপোষক, পাল রাজাদের পৃষ্ঠপোষকতা। পৃষ্ঠপোষকতা দুইটি ধর্মের উপরে সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছিল। সেটা এক নম্বরে যদি বলি, যদিও তারা বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক বা বৌদ্ধের যে মহাযান প্রথা বা মহাযান যে মতবাদ, সেটার অনুসারী ছিল তারা, কিন্তু তারপরেও হিন্দু দেবদেবী বা হিন্দু ধর্মের প্রতি তাদের পৃষ্ঠপোষকতা ছিল প্রচুর পরিমাণে। ধর্মে একটা হচ্ছে বৌদ্ধ মহাযান, বৌদ্ধ মহাযান, এবং আরেকটি ছিল মতবাদ সেই সময় প্রচলিত, খুব বেশি পরিমাণে ছিল, যেটা বজ্রযান বা তন্ত্রযান। গুহা ভিত্তিক তন্ত্র মন্ত্র বা সাধনার মাধ্যমে বোধি বা বুদ্ধত্ব লাভ করার যে বিষয়টা, তন্ত্রযান বা বজ্রযান একই বিষয়। এবং মহাযান ছিল তার মধ্যে আরেকটি মতবাদ। এই মহাযান বৌদ্ধের অনুসারী ছিল হচ্ছে পাল রাজারা। তবে পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে তারা সর্বোচ্চ বেশি পৃষ্ঠপোষকতা হয়তো বা হিন্দু ধর্মে করেছিল। এই সময়কার ম্যাক্সিমাম ভাস্কর্য হচ্ছে হিন্দু ধ্রুপদী ভাস্কর্য, যেগুলো পৌরাণিক দেবদেবতা এর সাথে লৌকিক যে ভাস্কর্যগুলো সেগুলো ছিল। তো এই অংশটুকু হয়ে গেলে মিশিয়ে দিতে পারি। বিহার সম্পর্কে একটু ধারণা দেন স্যার। তো বিহার সম্পর্কে আপনাদের তো বললাম যে বিহারে স্পেশালি হচ্ছে বৌদ্ধ পণ্ডিত যারা, তাদের ধর্মীয় চর্চা, তারা যে সাধক ছিল, তারা যে সাধনা করত, তারা যে ধ্যান করত, এই যে ধর্মীয় অ্যাক্টিভিটিস গুলো করার জন্য, এবং বুদ্ধ যে সাধকরা বা বুদ্ধ যারা বলতে যারা বোধিত্ব লাভ করে বা যারা সাধক, তার অনেকগুলো। কিন্তু তো আপনারা কখনো কক্সেস বাজার গেলে দেখবেন যে সেখানে যে বৌদ্ধ টেম্পল গুলো আছে, একটা টেম্পলে প্রায় 300, 200, 400, মানে এক একটা টেম্পলে এক এক রকম সংখ্যার
বৌদ্ধ যারা সন্ন্যাসী তারা থাকেন। তো এখানে আবার ছোট থেকে বড় এবং বুড়ো বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের ছোটরা আস্তে 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 বড় হচ্ছে, আবার বুড়ো বয়সের পণ্ডিতও আছেন, আবার ছোটরাও আছেন। তো এইভাবে বৌদ্ধ সন্ন্যাসী বা বৌদ্ধ পণ্ডিত যারা, তারা এই বিহারে অবস্থান করতেন। সেখানে তাদের খাওয়া দাওয়া, সেখানে তাদের ধর্মচর্চা। একটা জায়গায় থাকতে শুধু ধর্ম সারাদিন চর্চাই করে যাচ্ছেন বা খাচ্ছেন, খেয়ে দিয়ে থাকতেছেন এমনটা নয়। তারা সেখানে শিল্পকলার যে চর্চার বিষয়গুলো, ধর্মীয় পাণ্ডুলিপি লেখার যে চিত্রের বিষয়গুলো, তারা সেখানে থেকেই তারা ভাস্কর্য নির্মাণ করেছেন। অর্থাৎ ধর্মীয় ভাস্কর্য নির্মাণ, লোকায়ত এর সাথে অবশ্যই ছিল। শুধু ধর্মীয় করছে এমনটা না, ধর্মীয়, লোকায়ত, ধ্রুপদী যে অংশটা বলছি সেটা, এবং চিত্রকলা, পাণ্ডুলিপি লিখন, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট, এবং রাজাদের সাথে তাদের একটা ভালো সম্পর্ক। তো এই জায়গায় বৌদ্ধ বিহারে তাদের সমস্ত অ্যাক্টিভিটিস গুলো হতো এবং এখানে তাদের অবস্থান ছিল। অর্থাৎ এটা তাদের একটা চর্চা কেন্দ্র বলা যেতে পারে। ধর্মীয়, সাহিত্য, শিল্পকলা সবকিছু এখানে তারা চর্চা করতো। আর এই বিহার কেন্দ্রিক শিল্পকলাটাই হচ্ছে পাল যুগের মেন শিল্পকলা। তখন তো পাঠশালা ছিল না, এত বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল না। তো বিশ্ববিদ্যালয় যদি বলি, যে বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের শিক্ষা, গবেষণা, সাহিত্য, শিল্প সবকিছু চর্চা হয়, সেম বিষয়গুলো বিহারগুলোতে করতো। বিহারগুলো ছিল এক একটা বিশ্ববিদ্যালয়, যেটা নালন্দা বিহার তৎকালীন বিশ্ববিদ্যালয়ের খ্যাতি লাভ করেছে। সেম সোমপুর বিহারে বাংলার মধ্যে তথা বাংলাদেশের মধ্যে অন্যতম সোমপুর বিহার। জগদল বিহার খুব ছোট ছিল, এটা মোটামুটি রামপালের সময় নির্মিত। ময়নামতি বিহার অন্যতম ছিল। এইরকম বিক্রমশিলা, এইরকম বিহারগুলো সেই সময় বৌদ্ধ সন্ন্যাসীদের চর্চার কেন্দ্র ছিল, পাণ্ডিত্য অর্জনের কেন্দ্র ছিল। ঠিক আছে, এই হলো বিহার। এরপরে আলোচনায় আসি। এরপরের আলোচনা হচ্ছে আমাদের ভাস্কর্য। শিল্পকলার অন্যতম একটি মাধ্যম ভাস্কর্য। পাল যুগের ভাস্কর্য দুইটি পার্টে বিভক্ত। একটা হচ্ছে আপনার ধ্রুপদী, আর একটি হচ্ছে লোকায়ত। এই লোকায়তের মধ্যে রামায়ণ, মহাভারতের ঘটনা, শ্রীকৃষ্ণের লীলা, এই দুইটা একটু ধর্মীয় কানেক্টেড, কিন্তু বাকি বিষয়গুলো হচ্ছে লোকায়তের মধ্যে। লিখে নেন একটু, বাকি এখানে আছে মা ও শিশু। এই যে একটা ভাস্কর্য, লোকায়ত ভাস্কর্যের মধ্যে, এটা বইয়ে নেই, এটা বইয়ের বাইরে একটা ইনফরমেশন। এই মা ও শিশুর যে মানে স্কাল্পচার বা ভাস্কর্য, এই ভাস্কর্যটি একটি অন্যতম ভাস্কর্য। আপনারা এই ভাস্কর্যটিতে সুন্দর নমুনা দেখতে পাবেন যদি কখনো বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহীতে যেটা রয়েছে, এই মিউজিয়ামে কখনো এসে থাকেন, তাহলে এখানে এই পাল যুগের অন্যতম লোকায়ত ভাস্কর্যের একটি নমুনা, মা ও শিশু। একজন রাজকীয় মা সমাজ ব্যবস্থায় সেই সময়ে উচ্চ আপার লেভেলের একজন এলিট ক্লাসের একজন মা এক সন্তানকে স্তনপান করাচ্ছেন। সেই অবস্থায় তার দাসীরা তার পা মেসেজ করে দিচ্ছেন। তো এই বিষয়টা সামাজিক জীবনের একটা অংশ, লোকায়ত ভাস্কর্যের একটি অন্যতম নিদর্শন। এই সেম ভাস্কর্য আরো বেশ কয়েকটি মিউজিয়ামে রয়েছে। তার মধ্যে একটি মিউজিয়ামের কথা বলি, সেটা হলো আমাদের দিনাজপুরে কান্তনগর মিউজিয়াম। সেখানেও এই লোকায়ত ভাস্কর্যের এই নমুনাটা বা এই ভাস্কর্যটা রয়েছে, বা শিশু। তো এর টপিক গুলো আপনারা জানেন কি কি? মহাভারত, রামায়ণের ঘটনা, কৃষ্ণের লীলা এবং সমাজ জীবনের বিভিন্ন ঘটনার মধ্যে মা ও শিশুর যে স্কাল্পচার, এটা বিভিন্ন মিউজিয়ামে বা এটা জ্বলন্ত একটি ভাস্কর্যের উদাহরণ আমরা পাই। ধ্রুপদী ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে হচ্ছে দেব দেবীদের ভাস্কর্য। এই দেব দেবীদের ভাস্কর্যের মধ্যে শিব, পার্বতী, এটাকে উমা মহেশ্বরও বলা হয়। এই পাঠটুকু পুরো, এবং এখানে এর মধ্যে আবার কি বলবো, বৌদ্ধ প্লাস হিন্দু
এবং জৈন। এই তিনটি ধর্মের কিছু ধ্রুপদী ভাস্কর্য এখানে রয়েছে। শিব পার্বতী, তারপর হচ্ছে ব্রহ্মা ব্রহ্মা আর রয়েছে হচ্ছে বিষ্ণুর বরাহ অবতার। বোধিসত্ত্ব, আর ধ্রুপদী ভাস্কর্যের মধ্যে আরেকটি রয়েছে বোধিসত্ত্ব দণ্ডায়মান। বুদ্ধ জৈনদের মধ্যে ঋষি ভবনাথ। জৈন ভাস্কর্যের মধ্যে একটি ঋষি ভবনাথ অন্যতম। উপবিষ্ট অবস্থায় রয়েছেন জৈন দেবতা ঋষি ভবনাথ। এটি একটি অন্যতম জৈন ভাস্কর্যের মধ্যে। এর মধ্যে ধ্রুপদীর মধ্যে সবগুলোই পড়ে, ঠিক আছে। তবে সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া গেছে হচ্ছে হিন্দু যে ভাস্কর্যগুলো রয়েছে, শিব পার্বতী, উমা মহেশ্বর, ব্রহ্মা, বিষ্ণুর বরাহ অবতার, আর রয়েছে হচ্ছে আপনার সূর্য দেবতার সূর্য, তারপরে রয়েছে দুই পাশে দুটি ডানা আছে, এটাকে বলা হয় বিষ্ণুর বিষ্ণুর বাহন। মনে করতে পারছি না, সরি, এই মুহূর্তে মনে পড়ছে না ওই নামটুকু। তো এই ধ্রুপদী ভাস্কর্য, তো এই ভাস্কর্যের দুইটা পার্ট আমরা এখন আলোচনা করব। ধ্রুপদী ভাস্কর্যগুলোকে আমরা মেইন দুইটা পার্টে আলোচনা করব। সেই দুইটা পার্ট হচ্ছে, মিশাই দিলাম না, আপনারা তুলতে পারেন। নিচে লিখলাম, একটু পরে আবার উপরে লিখবো এই বিষয়টা। একটি হচ্ছে হিন্দু ধর্মীয় ভাস্কর্য, বৌদ্ধ ধর্মীয় ভাস্কর্য। ধর্মীয়, হিন্দু ধর্মীয় ভাস্কর্য, একটি হচ্ছে বৌদ্ধ ধর্মীয় ভাস্কর্য। তো এইখানে যদিও পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বীর অনুসারী ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তারপরেও তারা সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক হিসেবে চমৎকার। এই জন্য এই সময়ে বৌদ্ধ বিহারগুলোতেও হিন্দু ধর্মীয় ভাস্কর্যগুলো তৈরি হয়েছিল। তাহলে বৌদ্ধ বিহার কেন্দ্রিক যে শিল্প চর্চাটা ছিল, সেখানে হিন্দু ধর্মীয় ভাস্কর্যগুলো তৈরি হয়েছিল। এই সময়ে সব থেকে বেশি পরিমাণে হিন্দু ধর্মীয় ভাস্কর্যগুলি তৈরি হয়েছিল। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিষ্ণুর, শিব পার্বতী বা উমা মহেশ্বর, ব্রহ্মা, সূর্যদেব। বৌদ্ধ ধর্মীয় ভাস্কর্যের আলোচনায় আসে এবার। বৌদ্ধ ধর্মীয় ভাস্কর্য যেগুলো ছিল, যেহেতু সেই সময়ে মহাযান এবং বজ্রযান বা তন্ত্রযান যে বৌদ্ধের মতবাদ গুলো চলছিল, খুব প্রচলিত। আর আরেকটা কথা বলে রাখি, যখন আমাদের এখানে গুপ্তদের অবসানের পর, মানে শশাঙ্কের সময় থেকে পাল শাসন আমল পর্যন্ত, এই দীর্ঘ সময় কালের মধ্যে আমাদের এখানে যেমন পাল চলছে, একটা সুবর্ণ সময় কাটাচ্ছে পাল যুগের। চীনে তখন চলছে তাং যুগ, খুবই চমৎকার একটা সময়কাল সেখানেও চলছে চীনে। আর আমাদের এখানে পাল চলছে। দুটো সুবর্ণ সময় দুই প্রদেশে বা দুই অঞ্চলে চলছিল। তো এই বৌদ্ধ ধর্মের যে মহাযান প্রথা বা মহাযান মতবাদ,
এইখানে অনেক দেব দেবীর আহ পূজা বা অনেক দেবদেবীর উদ্ভব হয়। এদের মধ্যে এই দেবদেবীদের ভাস্কর্যগুলোই তৈরি করা হয়েছিল সেই সময়। নট অনলি বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ, এখানে যে ভাস্কর্যগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে হচ্ছে আহ বোধিসত্ত্ব পদ্মপাণি, যেটা বৌদ্ধ ধর্মীয় যে ভাস্কর্য, বোধিসত্ত্ব পদ্মপাণি, মঞ্জুশ্রী অন্যতম, তারা, তারার আরেকটি নাম হচ্ছে ক্ষুদিরাবতী তারা, অবলোকিতেশ্বর। তো এই যে ভাস্কর্যগুলো তৈরি হচ্ছিল, মঞ্জুশ্রী, ক্ষুদিরাবতী তারা, অবলোকিতেশ্বর বুদ্ধ, অবলোকিতেশ্বর, এই ধরনের কিছু দেব দেবতা, দেবী বা দেবতা বা দেবীর ভাস্কর্যগুলো তৈরি হচ্ছিল বৌদ্ধ ধর্মীয়। এই ভাস্কর্যগুলোর মধ্যে ক্ষুদিরাবতী তারা হচ্ছে অন্যতম একটি নারী মূর্তি ভাস্কর্য, যিনি তার ডান পাটি ঝুলিয়ে বাঁ পাটি ভাঁজ করে বসে আছেন, তার হাতে একটি পদ্ম ফুল। অবলোকিতেশ্বর, এটা অবলোকিতেশ্বর বলা হয় হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী, আপনার নাম শুনেছেন কিনা, লোকনাথের যে বুদ্ধত্ব লাভ, সেই অবলোকিতেশ্বর। মঞ্জুশ্রী, বোধিসত্ত্ব পদ্মপাণি, এই ধরনের কিছু দেব দেবী বৌদ্ধ বা বৌদ্ধ ধর্মের মধ্যে প্রবেশ করে। শুধু যারা বোধিসত্ত্ব লাভ করে, তারা যখন দেবতার মতো বর প্রাপ্তি হয়, বা যে তান্ত্রিক কারণে তারা যে তন্ত্র তন্ত্র মন্ত্রের কারণে তারা যে পাওয়ার পায়, অভ্যন্তরীণ যে শক্তি অর্জন করে, তার ফলশ্রুতিতে তারা দেব দেবী হিসেবে স্বীকৃতি হয়। এবং এই বৌদ্ধ ধর্মীয় ভাস্কর্যের মধ্যে এই ভাস্কর্যগুলো অন্যতম। এবং পরবর্তীতে আমরা আলোচনা করি হিন্দু ধর্মীয় ভাস্কর্য যেগুলো। হিন্দু ধর্মীয় গুলোর মধ্যে রয়েছে হচ্ছে বেশিরভাগ হচ্ছে বিষ্ণুর অবতার। সব থেকে বেশি পাল যুগের ভাস্কর্য দেখা আমার বিষ্ণুর অবতার, বিষ্ণুর জাস্ট দণ্ডায়মান বিষ্ণু যিনি। তারপর অন্যতম হচ্ছে বিষ্ণুর বরাহ অবতার, দুর্গেশ নন্দিনী, দুর্গেশ, দুর্গেশ নন্দিনী, উমা মহেশ্বর, মহেশ্বর, উমা মহেশ্বর। আর হচ্ছে শিব, শিব, দুর্গা, গরুর, 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 গরুর হচ্ছে একটি পুরুষ ভাস্কর্য, তার দুপাশে ডানা রয়েছে, তার উপরে বিষ্ণু উপবিষ্ট অবস্থায় রয়েছে। এই গরুর হচ্ছে বিষ্ণুর বাহন। এই গরুরের উপরে ভর করে তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতেন। এই গরুর ভাস্কর্যটি অন্যতম। আরো বিভিন্ন ধর্মীয় ভাস্কর্যগুলো রয়েছে, তার মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। এবং এই ভাস্কর্যগুলোর বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন আলোচনা করব। দুর্গেশ নন্দনে রামেশ্বর গুরু শিব। গণেশ ছিল, একটু একটু করে মনে আসতেছে, দুর্গেশ নন্দিনীর পাশে লিখে দিলাম গণেশ।
একটু কঠিন বিষয়গুলো, তারপরেও আপনারা দুইটা ভাগে ভাগ করবেন। যেমন বৌদ্ধ ধর্মীয় বিষয়গুলো, বৌদ্ধ ধর্মের এই সময় শুধু ওই গৌতম বুদ্ধকে কেন্দ্র করে নয়, মঞ্জুশ্রী, ক্ষুদিরামণি তারা, অবলোকিতেশ্বর। এবং হিন্দু ধর্মীয়দের মধ্যে ধর্মীয় দেব দেবতা, এর মধ্যে বিষ্ণুর বিভিন্ন ধরনের দণ্ডায়মান, বিষ্ণুর বিভিন্ন অনেক 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 বিষ্ণুর দণ্ডায়মান ভাস্কর্য পাওয়া গেছে। তো বিষ্ণুর অবতার গুলোকে মেনলি, কারণ বৈষ্ণব ধর্ম চলছিল, বৈষ্ণবরা হচ্ছে বিষ্ণুর অনুসারী বা পূজারী। এই সময় অন্যান্য যে পৌরাণিক দেব দেবতারা আছে, যেমন দুর্গা, কালী, গণেশ, আপনাদের শিব, উমা মহেশ্বর, উমা এবং মহেশ্বর বলতে শিব পার্বতী একসাথে রয়েছেন বসে, আহ চামুন্ডা, কালীর বিভিন্ন রকমের ভঙ্গি, এই বিষয়গুলো এই সময় বেশি তৈরি হয়েছিল। ভাস্কর্যগুলো উপর দিক থেকে মিশিয়ে দিই, নিচ থেকে মিশালে ঝামেলা। এই ভাস্কর্যগুলোর প্রধান শিল্পী হচ্ছে ধীমান। ইনি মধ্যদেশীয় রীতি। তার পুত্র ধীমানের ছেলে হচ্ছে বিদপাল, প্রাচ্য দেশীয় রীতি। ধীমান ছিল মধ্যদেশীয় রীতি, অর্থাৎ তার শিল্পকলার যে ট্র্যাডিশনটা ছিল মধ্যদেশীয় বা বিহার কেন্দ্রিক, পাটালিপুত্র কেন্দ্রিক। তো এইখানে বোধগয়া কেন্দ্রিক যে ভাস্কর্যের ট্র্যাডিশনটা তৈরি হচ্ছিল সেই সময়ে, পাল যুগের শুরুর দিকে, তার আগে থেকে একটা ট্র্যাডিশন আসছিল। তো এই সময়কার মূর্তিগুলো ছিল একটু স্থূলাকৃতি, মানে একটু মোটা সোটা, অত ডিটেলস ছিল না। মূর্তির মধ্যে ভাব গাম্ভীর্যের বিষয়টা, যে আধ্যাত্মিকতার বিষয়টা ছিল না। এই মধ্যদেশীয় রীতির যে ভাস্কর্যগুলো তৈরি হচ্ছিল, এটা ছিল ধীমানের সময়কার অন্যতম বিখ্যাত শিল্পী দুইজন, ধীমান, তার ছেলে বিদপাল। বিদপাল কি করলেন, বিদপালের সময়ে তিনি মধ্যদেশীয় রীতি, অর্থাৎ মধ্যদেশীয় রীতিতে শিক্ষা লাভ করে এসে দেশীয় রীতির সাথে মিক্সড করলেন কালচার। এই মিক্সড কালচারে প্রাচ্য দেশীয় রীতি, মানে আমাদের বরেন্দ্র ভূমি কেন্দ্রিক যে রীতিগুলো, এইগুলোতে তিনি কাজ করলেন, প্রাচ্য দেশীয় রীতি। আর প্রাচ্য দেশীয় রীতিতে এসে ভাস্কর্যের একটা রেভলিউশন হলো। এই সময় ভাস্কর্য হলো একদম সুঠাম দেহের অধিকারী। ভাস্কর্যের যে দেবতা ছিলেন, তারা একদম সুঠাম দেহের অধিকারী ছিলেন। বুক ছিল প্রশস্ত, হ্যাঁ, বুক ছিল প্রশস্ত, কোমর ছিল চিকন। আদর্শ পুরুষের যে শরীরের বিষয়টা, আমাদের ভাস্কর্যের যে বিষয়গুলো থাকে, তো এই যে বিষয়গুলো ছিল এই সময়ে। এবং এখানে এই সময়ে প্রাচ্য দেশের রীতির সময়ে জটা, মুকুট, মাথার মুকুট, ভাস্কর্যের যে মুকুটের বিষয়টা, এটা পরিবর্তন আসলো। পোশাকটা হলো ভেজা বুদ্ধির মতো, এবং প্রচুর পরিমাণে অলংকার, ভাস্কর্যের আলংকারিক বিষয়টা বৃদ্ধি পেল। চোখের মধ্যে যেটা আমাদের হচ্ছে ওরিয়েন্টাল ধাঁচের যে চোখ সৃষ্টি হলো, এই সময়কার চোখগুলো ছিল ভাস্কর্যের এই ধরনের। তো এই যে এই বিষয়গুলো, এবং ভাস্কর্য আগের তুলনায় আর একটু উঁচু বড় করে তৈরি করা হলো। ভাস্কর্যের মধ্যে যে কমনীয়তার বিষয়টা আসলো, যদিও শরীর সুঠাম তৈরি হচ্ছে, আদর্শ শরীরের মতো করে তৈরি করা হচ্ছে, কিন্তু শরীরের মধ্যে একটা কমনীয়তা ভাব ছিল, একটু মেদ ভুঁড়িওয়ালা ছিল হালকা নিচের দিকে। তো এই যে প্রাচ্য দেশীয় রীতি বিদপালের সময় এই ভাস্কর্যগুলোর এই বৈশিষ্ট্যগুলো এই সময় লক্ষণীয়, এবং ভাস্কর্যের চরম একটা উন্নতি হয়েছিল এই সময়টাতে। তো এই বিদপাল হচ্ছে দশম থেকে একাদশ এই সময়ে বিদপালের, এবং এই ধীমান বিদপাল এই দুই বাবা ছেলের শিল্প চর্চা শুধু ভাস্কর্য নয়, ভাস্কর্যের পাশাপাশি পুঁথিচিত্র, পুঁথিচিত্র, এই দুইটা বিষয়ে তারা যথেষ্ট দক্ষতা, নিপুণতার সাথে কাজ করেছেন। এই পুঁথিচিত্র এবং ভাস্কর্যের ক্ষেত্রে দুজন বিখ্যাত শিল্পী হচ্ছেন ধীমান এবং বিদপাল। এই হলো শিল্পী দুজনের আলোচনার বিষয়বস্তু। এখন আমরা এই ভাস্কর্য থেকে চলে আসি এবার আমাদের চিত্রকলা। চিত্রকলার মধ্যে অন্যতম পাল পুঁথিচিত্র। পাল পুঁথি চিত্রকলা,
পালের যে পুঁথি চিত্রকলা এটা ছিল তালপাতার, সিতার তালপাতা, সিতার দুই ধরনের ছিল। এই যে টোটাল মোটামুটি 7.5 থেকে 7 সেন্টিমিটারের একটা তালপাতা, 2 ইঞ্চি, 2 ইঞ্চির মতো একটা তালপাতার মধ্যে, তালপাতার শীটের মধ্যে পুরোটাই নয়, এই এতটুকু মাঝের অংশ 7 সেন্টিমিটার বা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চির এই জায়গাটুকু, এইদিকে 2 ইঞ্চি, এইদিকে প্রায় 2.5 ইঞ্চি, এই এতটুকু অংশে শুধু দেব দেবীদের ছবি আঁকা হতো। এখানে লেখা থাকতো 6 থেকে 7 লাইনের কিছু লেখা। তো এই ধর্মীয় যে কাহিনীগুলো এই পুঁথিচিত্রে করা হতো, ধর্মীয় যে তত্ত্বগুলো এখানে লেখা থাকতো। তো লেখার সাথে চিত্রের মিল থাকতেই হবে এমনটা নয়, লেখার সাথে চিত্রের কোনো মিল ছিল না, কোথাও কোথাও ছিল। ছবিগুলো পুরো পুরো ছবিগুলো হচ্ছে বৌদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা, শিক্ষা, বৌদ্ধ ধর্মীয় দেবদেবীদের ছবি, কিন্তু ছবির সাথে লেখার কোনো মিল ছিল না। মানে লেখা ভিত্তিক বা ওই যে যে অংশটুকুতে লেখা রয়েছে এই লেখার সাথে ছবির যে মিল থাকতে হবে, ঘটনার সাথে বর্ণনার যে মিল থাকতে হবে এমনটা নয়। ছবিগুলো আলাদা হতো, জাস্ট বুক ইলাস্ট্রেশনের মতো ছবিটা জাস্ট এখানকার শ্রীবৃদ্ধি বা সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হতো। এটা একটা ছিল। আরেকটা হতো এইরকম ভাবে, এইখানের লেখা, এখানেও ছবি থাকতো, এখানেও একটা ছবি থাকতো, লম্বা কিছু ডিজাইন করে কিছু কাজ করা হতো। এইরকম পুঁথি ছিল কতগুলো। এই পুঁথির এখানে কিছু লেখা থাকলো, এখানে কিছু একটা ছবি থাকলো, আবার এখানেও একটা ছবি থাকলো, দুই পাশে দুটি লম্বা করে ছবি অঙ্কন, মাঝখানে একটা ছবি, আবার কখনো মাঝখানে কিছু নেই, পুরোটাই লেখা, দুই পাশে দুইটা ছবি ছিল। তো এইভাবে এই পুঁথি চিত্রগুলো করা হয়েছিল। সবচেয়ে বিখ্যাত পুঁথি হচ্ছে অষ্টসহস্রিকা প্রজ্ঞা পারমিতা, শুধু প্রজ্ঞা পারমিতা লিখলাম। এই প্রজ্ঞা পারমিতা অন্যতম একটি পুঁথিচিত্র, যেটি নেপালের রাজদরবার থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। এই প্রজ্ঞা পারমিতার কিছু অংশ আমাদের বরেন্দ্র মিউজিয়ামে রয়েছে। তো এই প্রজ্ঞা পারমিতা লেখা হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে, নালন্দা যে বিহার সেখানে লেখা হয়েছিল। প্রজ্ঞা পারমিতার উৎকৃষ্ট সময় হচ্ছে শেষ দিকের পাল যুগের যে শেষ দুজন প্রখ্যাত সুনামধন্য শাসক ছিলেন মহিপাল এবং রামপাল। এই মহিপাল রামপালের সময় প্রজ্ঞা পারমিতার লেখা আগে থেকে শুরু হয়েছে, কিন্তু পাল যুগের মহিপাল মহিপাল প্রথম মহিপাল এবং রামপাল, ঠিক আছে, তাদের সময় প্রজ্ঞা পারমিতা এই পুঁথিচিত্রের কালার গুলো ছিল হচ্ছে প্রাকৃতিক কালার। এখানে লাল হলুদ রঙের বেশি ব্যবহার হয়েছিল, লাল হলুদ রঙের ব্যবহার, এবং এর সাথে এর ড্রয়িং গুলোর যে আউটলাইন গুলো সূক্ষ্ম চিকন তুলি দিয়ে কালো রঙের আউটলাইন করা হয়েছিল, এবং ছবির মধ্যে এক ধরনের ভাব গাম্ভীর্য এই বিষয়গুলো ফুটে উঠেছিল। পাল পুঁথিচিত্র চলে গেলে এবার একটু সাহিত্য নিয়ে বলি। সাহিত্যের ক্ষেত্রে রামপাল রামপাল পাল রাজা রামপাল শেষ প্রতাপশালী একজন রাজা, পাল যুগের শেষ ভালো রাজা বা দাপটের সাথে শাসন করেছেন এই ধরনের একজন রাজা হচ্ছে রামপাল। কৈবর্ত বিদ্রোহ জানেন, দিব্য কর্তৃক কৈবর্ত বিদ্রোহ যে আমাদের বরেন্দ্র অঞ্চলে হয়েছিল, সেই কৈবর্ত বিদ্রোহকে তিনি দমন করে 1082 থেকে প্রায় 1124 শেষ দিকের এই সময়টুকুতে রামপাল
তার পিতৃভূমি রক্ষার জন্য মাঝখানে আবার পাল রাজাদের ওই যে কৈবর্ত বিদ্রোহ হলো, তারা দ্বিতীয় মহিপালকে হত্যা করেছিল কৈবর্তরা। সেই সময় হত্যা করে তারপর বরেন্দ্র অঞ্চল পুরোটা তারা দখল করে একটা রাষ্ট্র ঘোষণা করেছিল। তো ওই সময় যে আবার বরেন্দ্র অঞ্চল বা পিতৃভূমি হারা হয়ে গেল, রামপাল কি করলেন, পরবর্তীতে শক্তি সঞ্চয় করে কৈবর্তদেরকে সেখান থেকে হটিয়ে 2 বছর পর 1080 সালে কৈবর্ত বিদ্রোহ এই সময় কৈবর্ত বিদ্রোহের দিব্যককে পরবর্তীতে তারা দমন করে রামপাল আবার পুনরায় বরেন্দ্রভূমি দখল করে একটা বিস্তীর্ণ এলাকা আবার তিনি তার সাম্রাজ্যের সাথে সংযুক্ত করলেন। এবং এই রামপালের সময়ের বিখ্যাত কবি সন্ধ্যাকর নন্দী তার লিখা রামচরিতম, এই যে রামচরিতম যে লেখাটা রামচরিতম যে গ্রন্থটি তিনি লিখেছেন, এখানে রামপাল কিভাবে পুনরায় তার পিতৃভূমি দখল করলেন, হারানো সমস্ত রাজ্যগুলোকে, বরেন্দ্র অঞ্চলটাকে স্পেশালি দখল করলেন, এবং এখানে পাল আমলের যে আগের ঐতিহ্য সেটাকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করলেন। এখানে তিনি পরবর্তীতে জগদল বিহার এবং এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ এবং মালদহ ইন্ডিয়া এই অঞ্চলটুকুর মধ্যে তিনি একটি নগরী স্থাপন করেছিলেন, এটা হচ্ছে রামাবতী নগর বা নগরী। এই রামাবতী নগরীটি তিনি এই অঞ্চলে এটা কোথায় বললাম, এটা হচ্ছে মালদহ এবং চাপাইয়ের ওই অংশ, মানে বরেন্দ্র ভূমির এই অংশেই তিনি রামাবতী নামে একটি নগরী স্থাপন করেছিলেন। এবং তিনি জগদল বিহার এই দুটি কাজ করেছেন। এবং রামচরিততম যে গ্রন্থ, এটি সন্ধ্যাকর নন্দী রামপালের বীরত্ব গাথা, জন্মভূমি বা পিতৃভূমি উদ্ধারের যে ঘটনা, যে কিভাবে তিনি উদ্ধার করলেন, কিভাবে তিনি শক্তিশালী রাজা হলেন, তার জীবন কেন্দ্রিক বিভিন্ন বিষয়গুলোই এই রামচরিততম গ্রন্থে লেখা হয়েছে সন্ধ্যাকর নন্দী সাহিত্যের মতো করে। দ্যাট মিনস এটা হচ্ছে, তখন তো সাহিত্যটা উপন্যাস কেন্দ্রিক ছিল না, কবিতার মতো করে লাইন, সংস্কৃতের যে ছন্দ, এই ছন্দের মতো করে, কবিতার মতো করে এই রামচরিততম তিনি লিখেছেন। এটা গেল। আর এই তার রামপালের আগের ছিল, যেটা হচ্ছে 977 থেকে বলেছিলাম 1000 কত বলেছিলাম 27 মনে হয়, এই সময়টুকু প্রথম এই মহিপালের সময়ের পণ্ডিত হচ্ছে অতীশ দীপঙ্কর এই অতীশ দীপঙ্কর বিখ্যাত পণ্ডিত ছিলেন। তিনি মহাযান তন্ত্রের বা বৌদ্ধ ধর্মের যে মহাযান কেন্দ্রিক যে ধর্ম প্রচার গুরু, এই অতীশ দীপঙ্কর নালন্দা থেকে এসে তিনি সোমপুর বিহারে ছিলেন। এবং এই অতীশ দীপঙ্করের হাত ধরে বৌদ্ধ ধর্ম তিব্বত থেকে চীন থেকে এটা হচ্ছে থাইল্যান্ড থেকে শেষ পর্যন্ত জাভা দেশ বা ইন্দোনেশিয়াতে ধর্মের যে প্রচারণার ক্ষেত্রে এই অতীশ দীপঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার বাড়ি হচ্ছে বিক্রমপুর। ঠিক আছে, তাহলে জ্ঞানী পণ্ডিতের নাম জানলাম, অতীশ দীপঙ্কর সেই সময়কার অন্যতম, আরো অনেকে ছিলেন, তার মধ্যে অন্যতম অতীশ দীপঙ্কর। তিনি হচ্ছে প্রথম মহিপালের সময়কার। মহিপাল দ্বিতীয় পাল রাজা হিসেবে ধরা হয় তাকে, যে দ্বিতীয় রাজা এই ধরনের তিনি দ্বিতীয় প্রতিষ্ঠাতা, পাল যুগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ মাঝখানে পাল যুগ প্রায় হারিয়ে যাচ্ছিল এবং তিনি আবার উদ্ধার করেছিলেন এই সময়, এই জন্য মহিপাল বিখ্যাত। এবং পাল যুগের শেষ রাজা বলা হচ্ছে গোবিন্দ পাল। কোথাও বিতর্কের বিষয় আছে এখানে একটু, কোথাও লেখা হচ্ছে মদন পাল।
তবে যেহেতু সাম্রাজ্য একটা বিশাল ব্যাপার, বিস্তীর্ণ এলাকা, মদন পাল হয়তোবা গোবিন্দ পাল হচ্ছে একবারে পাল যুগের শেষ, বিহারেও শেষ, আর পাল যুগের কোথাও বিন্দু মাত্র অবশিষ্ট নেই। সেই দিক থেকে গোবিন্দ পাল হচ্ছে শেষ রাজা। মদন পালের বিষয়টা হচ্ছে বরেন্দ্র ভূমি কেন্দ্রিক। বরেন্দ্র ভূমিতে তার শেষ রাজত্ব মদন পালের। বরেন্দ্র ভূমিতে পালের বরেন্দ্র বরেন্দ্র অঞ্চলে, কারণ এটা তো একটা অঞ্চল ভিত্তিক ছিল না। বরেন্দ্র অঞ্চলে যখন তাদের রাজত্ব হারিয়ে গেল, তারা আবার মগধের দিকে কেন্দ্রভূত হলো। তো এই দিকে বরেন্দ্র ভূমিতে তাদের পাল যুগের অবসান, আর পাল যুগের নতুন সূর্য উদিত হয় নাই। তিনি হচ্ছেন মদন পাল। আর গোবিন্দ পাল বিহারেও একটু ছোট্ট আকারে তাদের রাজত্ব ছিল, সেখানকার শেষ রাজা ছিলেন গোবিন্দ পাল। সেদিক থেকে গোবিন্দ পালকে বলা যেতে পারে পাল যুগের শেষ রাজা। তো এই ছিল আজকে আমাদের পাল যুগের আলোচনা। আপনাদের কিছু প্রশ্ন থাকলে একটু দেখি। রামচরিতম চরিতম মদীয় হসন্ত, হ্যাঁ, তিব্বতে যান অতীশ দীপঙ্কর। তিব্বত থেকে তিনি ধর্ম প্রচারের জন্য বিভিন্ন দেশে গমন করেছেন। এটা বিটপাল হয়, বিটপালও হয়। অপশনে থাকলে আপনারা বুঝতে পারবেন। ধীমান প্রধান শিল্পী, তার ছেলে বিটপাল। বিটপাল প্রাচ্য দেশের। হলো না তো, কাহিনী কিভাবে মনে রাখবো? একটু গল্পের মতো করে মনে রাখার চেষ্টা করবেন। রিমা আক্তার। তাহলে আর একটু বলার চেষ্টা করি যে গোপাল, গোপাল থেকে ধর্মপাল, তারপর আসলো দেবপাল। মাঝখানে প্রায় 100 বছরের মতো অরাজকতা। এই রাজ্য হারিয়ে যাচ্ছে, বরেন্দ্র ভূমি দখল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। এরপরে প্রথম মহিপাল আসলেন, আবার আবির্ভূত হলেন পাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হিসেবে। দ্বিতীয় সম্রাট বলা হয় তাকে পাল যুগের। তো পাল যুগে এসে তিনি তখন কি করলেন? তার পিতৃভূমিগুলো রক্ষা করলেন, বরেন্দ্র অঞ্চল আবার উদ্ধার করলেন। এই দ্বাদশ একাদশ সময়টুকু পাল যুগের ভাস্কর্যের কি বলা যেতে পারে, পাল যুগের দ্বিতীয় রেনেসা বলা যেতে পারে। ফার্স্ট রেনেসা যদি গোপাল, ধর্মপাল, দেবপাল করে থাকেন, দ্বিতীয় রেনেসা করেছিলেন হচ্ছে মহিপাল। প্রথম মহিপাল। এই সময়ে তিনি ভাস্কর্যের ক্ষেত্রে প্রাচ্যরীতি ধীমানের সময় খুব ভালো ডেভেলপ হচ্ছে, নতুন করে আবার সবকিছু তিনি উদ্ধার করলেন। এই সময় মহিপালের কীর্তি বা মহিপালের ভালো সুনাম বা শ্রেষ্ঠ রাজা, নতুন করে আবার পাল সাম্রাজ্য উদ্ধার করেছেন, ভালো ডেভেলপ হচ্ছে। শিক্ষা, সাহিত্য, শিল্পকলার ক্ষেত্রে, স্পেশালি ভাস্কর্যের ক্ষেত্রে ভালো উন্নতি হয়েছে। বেশিরভাগ ভাস্কর্য ছিল হচ্ছে ব্ল্যাক ব্যাসেট বা কালো কোষ্টি পাথরের যে ভাস্কর্য। তো এই মহিপালের এই কীর্তির জন্যই বিভিন্ন জায়গায় মহিপুর, মহিদিঘি, এই ধরনের বিভিন্ন নাম অঞ্চলগুলোর সাথে জড়িত, কারণ তার কীর্তির জন্য তিনি অমর হয়ে আছেন। তার পরবর্তীতে আবার একটু পাল সাম্রাজ্য ড্যামেজ হয়ে যায় এবং পরবর্তীতে শেষ দিকে এসে একটু ঝড় দিয়ে চলে গেছেন, তিনি হচ্ছেন রামপাল। এই রামপাল এসে কিছু জিনিস উদ্ধার করলেন, বরেন্দ্রভূমি দখল করলেন, দ্বিতীয় মহিপাল হত্যার প্রতিশোধ নিলেন, কৈবর্ত বিদ্রোহ যারা করেছিলেন। এবং রামপালের সময়ে শিল্প সাহিত্যের একটু ভালো ডেভেলপ হচ্ছিল, একটু ভালো পৃষ্ঠপোষক ছিলেন। এই সময় অতীশ দীপঙ্কর, প্রজ্ঞা পারমিতার বিষয়গুলো সাহিত্যের ক্ষেত্রে। এবং এর পরবর্তীতে পাল সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় এবং আমাদের এই উপমহাদেশে ইসলামের আগমন ঘটে। তো পাল যুগে এসে এই সময়ের পাল যুগের একজন বিখ্যাত পরিব্রাজকের নাম বলতে ভুলে গেছে, আরব পরিব্রাজক। তিনি হচ্ছেন সুলেমান। ঠিক আছে, সুলেমান ছিলেন আরব পরিব্রাজক। তো শেষে নালন্দাকে ধ্বংস করা হলো। নালন্দাকে ধ্বংস করা হয়েছে, সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আসলে তুর্কিরা বুঝতে পারেনি, তারা মনে করেছিল এগুলো হচ্ছে যুদ্ধের জন্য যে দুর্গ প্রাচীর বা দুর্গ, তারা এইটা মনে করে সেগুলোকে ধ্বংস করতে গেছে।
আসলে এগুলো সেই ধরনের যুদ্ধের কারখানা বা যুদ্ধের দুর্গ নয়, এগুলো আমাদের এই উপমহাদেশের আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলার আতুরঘর। এখান থেকেই এই শিল্পকলাগুলোর চর্চা হতো। এবং টেরাকোটার ক্ষেত্রে তারা যে ভূমিকাটা রেখেছিল, টেরাকোটার বিখ্যাত একটি ভাস্কর্য, আর এটা অবশ্যই ভাস্কর্য, টেরাকোটা হচ্ছে একটা রিলিফ বিষয়, এটা পোড়া মাটির তৈরি। এই রিলিফ ভাস্কর্যটির মধ্যে আহ রাজহাঁস, রাজহাঁসের একটি অন্যতম সুন্দর টেরাকোটা, যেটা ময়নামতিতে পাওয়া গেছে, সম্পূর বিহারেও পাওয়া গেছে। তো এই টেরাকোটা স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা সব দিক থেকে পাল যুগ ছিল আমাদের ভারতীয় উপমহাদেশের এবং তথা বাংলাদেশের বঙ্গভূমি কেন্দ্রিক এবং বরেন্দ্র ভূমি কেন্দ্রিক স্পেশালি একটি অন্যতম সুন্দর এবং স্বর্ণ যুগ বা সাহিত্যের একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ধরনের একটা যুগ ছিল পাল যুগ। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। অনেক লম্বা সময় নিয়ে ক্লাস হচ্ছে, অনেক টপিক বলতে গেলে আরো অনেক সময় লাগবে, কিন্তু তারপরেও কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা একটু বেশি বেশি করে এগুলো রিভিশন করবেন, চেষ্টা করবেন, এবং বারবার পড়লে অবশ্যই মনে থাকবে যাদের এটা সমস্যা হচ্ছে। তো ধন্যবাদ, আজকের ক্লাস এখানেই, এবং পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকাল 9টায়। শুভরাত্রি।